একটি ছোট্ট একতলা বাড়িতে সুমি তার গরিব স্বামী অনিমেষ এবং শাশুড়ি মা প্রভাবতী দেবীর সঙ্গে বাস করে। অনিমেষ ছোট্ট একটা প্রাইভেট কোম্পানিতে খুব কম টাকা বেতনে চাকরি করে, তাই তাদের সংসারের নিত্যদিন অভাব অনটন লেগেই থাকে, যার ফলে প্রায় দিনই বাড়িতে বউ শাশুড়ির মধ্যে খুঁটিনাটি কথা কাটাকাটি লেগেই থাকে। এমনই একদিন সকালে প্রভাবতী দেবী পান চিবোতে চিবোতে বলি, ও বৌমা, আবার পোড়া গন্ধ আসছে কেন? তুমি কি তরকারিতে মশলা দিচ্ছ না পোড়া কাঠ খাওয়াচ্ছ? আমার ছেলেটা সকালে খালি পেটে অফিসে যাবে নাকি? বেশি চিৎকার করবেন না, চালের ড্রামে চালের চেয়ে পাথর বেশি, আর পেঁয়াজের যা দাম, 1 পোয়া আনলে 3 দিন হাত ধুয়ে শুকতে হয়। আমি কি করব বলুন তো? বাবা বাবা, সব দোষ আমার কপালে আর পেঁয়াজের বাজারে। ওরে অনিমেষ, তুই কোথায় রে বাবা? দেখে যা তোর বউ আমাকে কিভাবে কথায় কথায় পেঁয়াজ চিবিয়ে শোনাচ্ছে। অনিমেষ ছাটা চুলে তেল মাখতে মাখতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তার পরনে ছিল আয়রন করা ছাড়া শার্ট এবং ঢিলে ঢালা প্যান্ট। ও মা, সকাল সকাল আবার কি হলো? সুমি, তুমি আমায় আধ পোড়া রুটিই দাও, অফিসে দেরি হলে বস আমায় কাঁচা চিবিয়ে খাবে। তোমার বস তো তোমাকে কাঁচা চিবিয়ে খাবে, আর আমি এখানে শাশুড়ির কথা ঝাল খেয়ে সিদ্ধ হচ্ছি। বলি, পাশের বাড়ির পাকরাশি কাকিমা কালকে বলে গেল ওদের নাকি 3টে ব্র্যান্ডের এসি বসেছে, আর আমাদের ঘরের ফ্যানটা ঘুরলে মনে হয় যেন হেলিকপ্টার নামছে। ওদের কথা ছাড়ো তো বৌমা, পাকরাশির অহংকার দেখে আমার পিত্তি জ্বলে যায়। আর ওর ওই মডার্ন মেয়েটা, কি যেন নাম, রিয়া, প্যান্টের কাপড় নাকি ইঁদুরে কেটে নিয়েছে, ওইটুকু কাপড় পরে ঘুরে বেড়ায় আর সারা দিন মোবাইলে মুখ গুজে নাচানাচি করে। ঠিক এমন সময় বাড়ির সামনের বারান্দায় আচমকা একরাশ তীব্র পারফিউমের গন্ধ ছড়িয়ে পড়ে। কানে বড় বড় গোল রিং, চোখে সানগ্লাস, হাতে আইফোন এবং অত্যন্ত ছোট মডার্ন পোশাক পরা রিয়া সেখানে আসে। রিয়া ছিল সুমির প্রতিবেশী বাড়ির মেয়ে, যে কিনা ছোট পোশাক আশাক পরে এবং কথায় কথায় ইংরেজি ছেড়ে নিজেকে মডার্ন প্রমাণ করার চেষ্টা করে। রিয়াকে হঠাৎ সেখানে দেখে সুমি এবং তার পরিবার অবাক হয়। পেছন পেছন রিয়ার মা অর্থাৎ মিসেস পাকরাশি দেবী হাতে এক বাটি পায়েস নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। দেখো, আমার রিয়া সোনা তোমাদের জন্য কি বানিয়ে এনেছে, কন্টিনেন্টাল পুডিং। যদিও তোমরা এসব হাইফাই খাবার খেতে অভ্যস্ত নও, তাও ভাবলাম একটু চেখে দেখো। কন্টিনেন্টাল পুডিং? ও মা, এ তো মনে হচ্ছে দুধের উপর ডিম ভেঙে রেখেছো। আমাদের বৌমা তো চালের পায়েস এমন বানায় যে চামচ ধরে টানলে রোল হয়ে বেরিয়ে আসে। ও গড, আন্টি প্লিজ, চালের পায়েস ইজ সো আউটডেটেড, কার্বোহাইড্রেট ভরপুর। দিস ইজ প্রোটিন প্যাকড কন্টিনেন্টাল ডেলিকেসি। হাই অনিমেষ দা, হাউ আর ইউ? তোমাকে আজ বেশ কুল, হ্যান্ডসাম অ্যান্ড রস্টিক লাগছে কিন্তু। রিয়ার কথা শুনে অনিমেষ লজ্জায় পড়ে। সে কি বলবে বুঝে পায় না। বাই দ্য ওয়ে অনিমেষ দা, আমার ল্যাপটপে না সফটওয়্যার আপডেট চাইছে। আমি তো এসব পিসির ব্যাপারে কিছু বুঝি না। তুমি তো ডেস্কটপ এক্সপার্ট, তাই না? একটু এসে ঠিক করে দেবে প্লিজ। সুমি এবার রিয়াকে ওপর থেকে নিচ পর্যন্ত মেপে দেখে বেলন চাকিটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে এবং রিয়ার সামনে এগিয়ে এসে বলে, ল্যাপটপ আপডেট নাকি মাথা আপডেট? অনিমেষ তো আইটি মেকানিক নয়, ও সাধারণ একজন ক্যাশিয়ার। তোমার ল্যাপটপ খারাপ হলে দোকানে নিয়ে যাওনি কেন? ও মাই গড, সুমিদি, এত পজেসিভ আর ব্যাকওয়ার্ড কেন তুমি? পাড়ার একটা দাদা একটু হেল্প করবে, তাতে এত জেলাসি? অনিমেষ দা, তুমি আসবে তো? উই ক্যান হ্যাভ সাম কফি টুগেদার টু। আরে না, মানে কফি, আই মিন যদি ল্যাপটপের কোনো বোতাম আটকে থাকে তবে দেখতে পারি। থাম তোরে অনিমেষ, তুই আবার কার কফি খাবি? তোর বউ সকালে যা চা করে দেয় সেটাই তো নর্দমা জলের মতো কালো আর তেতো। তবে পাকরাশি, তোমার মেয়ের এই পোশাকটা কি দর্জি অর্ধেক সেলাই করে বাকিটা ভুলে ফেলে রেখে দিয়েছে? তোমার রুচি তো ওই আদিম যুগেই রয়ে গেল। চল রিয়া, এদের সাথে কথা বলাই লস। অনিমেষ, তুমি বিকেলে অবশ্যই এসো কিন্তু। যাওয়ার সময় রিয়া সানগ্লাসটা কপালে তুলে অনিমেষের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে হেলে দুলে বেরিয়ে যায়, যা দেখে সুমি রাগে ফুঁসতে থাকে। দেখতে দেখতে বিকেল হয়ে আসে। বিকেলের দিকে হেলতে দুলতে অনিমেষ মডার্ন রিয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। অনিমেষকে দেখে রিয়া অত্যন্ত খুশি হয়ে বলে, ওয়াও অনিমেষ দা, চলে এসো, কাম ইন, সিট ডাউন হিয়ার, একদম আমার পাশে। না না, মানে সোফাটা বেশ নরম,
আমি প্লাস্টিকের চেয়ারেতেই বসি, আমার প্যান্টে একটু ধুলো লেগে আছে। উফ অনিমেষদা, এত লজ্জা পাচ্ছ কেন? শোনো, আমি তোমাকে আজকে একটা সত্যি কথা বলি। তুমি ওই ছোট ঘরে ওই পুরানো মানসিকতার বউ আর ঝগড়ুটে মায়ের সাথে পচে মরছো কেন বলো তো? ইউ হ্যাভ সো মাচ পোটেনশিয়াল। পোটেনশিয়াল? আমার অফিসে তো বস বলে আমার মাথায় নাকি গোবর ভরা। নো ওয়ে, ইউ আর সো কিউট। শোনো, আমি তোমাকে মডার্ন বানাবো। তোমার এই চুল আঁচড়ানো, এই শার্টের কালার সব আউটডেটেড। আমি তোমাকে একটা মেকওভার দেব। তার বদলে তুমি শুধু আমার সঙ্গে কিছুদিন একটু ঘোরো, আমাকে নতুন নতুন ক্যাফেতে নিয়ে যাও, তাহলেই হবে। ক্যাফেতে? ওখানকার এক কাপ চায়ের দামে আমার ঘরের দুদিনের বাজার হয়ে যাবে রে বোন। বোন বলবে না একদম, কল মি রিয়া। আর শোনো, টাকা নিয়ে ভাবতে হবে না, তোমাকে তো পকেট মানি আমি দেব। জাস্ট সে ইয়েস। সুমিদি তোমার জন্য একদম আনফিট, ও শুধু ঝগড়াই করতে পারে। আর আমি তোমাকে গ্ল্যামারাস লাইফ দেব। এই বলে রিয়া অনিমেষের খুব কাছে সরে আসে আর তার হাতটা চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে পাকরাশি দেবীর বাড়ির জানালার বাইরে টবের আড়ালে লুকিয়ে সুমি এবং প্রভাবতী দেবী সবটাই দেখতে থাকে। দেখেছেন মা, দেখেছেন ডাইনির ছিঁড়ি আমার বরের হাত চেপে ধরেছে। অনেকদিন ধরেই দেখছি এই মডার্ন শয়তান মেয়েটা আমার বরকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি আজ ওই মেয়ের চুল একটাও মাথায় রাখবো না। আস্তে বৌমা আস্তে, লাঠি চালিও না, ধরা পড়ে যাব। আগে দেখো ছেলে কি করে। আপনার ছেলেও তো কম নয়, হা করে তাকিয়ে আছে যেন রসগোল্লা দেখছে। আমার আর সহ্য হচ্ছে না মা। ধৈর্য ধরো বৌমা, শত্রু যখন সামনে তখন সোজা আঙুলে ঘি উঠবে না। প্রতিবেশীর মডার্ন মেয়েকে হারাতে গেলে আমাদেরও মডার্ন চাল চালতে হবে। চলো বাড়ি চলো, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। এই বলে প্রভাবতী দেবী তার বৌমাকে টেনে বাড়ির মধ্যে নিয়ে চলে যায়। পরের দিন দুপুরে পাড়ার মোড়ে চায়ের দোকানে সবাই আড্ডা দিচ্ছে। এমন সময় রিয়া একটা লাল রঙের হাই হিল পরে এবং লেপার্ড প্রিন্টের চশমা চোখে দিয়ে অনিমেষকে প্রায় টেনে নিয়ে এসে সেখানে দাঁড় করায়। লিসেন এভরিওয়ান, আজ থেকে অনিমেষ দা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড গাইড। ও এখন থেকে আর ওই ব্যাকওয়ার্ড লাইফস্টাইলে থাকবে না। আই এম গিভিং হিম আ নিউ লাইফ। বলি অনিমেষ, তোর বউ তো ঘরে বসে কাঁদছে আর তুই এই মডার্ন মেয়েটার সাথে ঘুরছিস। আরে না না, আমি শুধু রিয়া আমাকে বলছিল ল্যাপটপের এক্সেল শিট শেখাবে। ও কাম অন অনিমেষ দা, এক্সেল শিট ইজ জাস্ট অ্যান এক্সকিউজ। দ্য ট্রুথ ইজ ইউ কানেক্ট সোশ্যাল অ্যান্ড মেন্টালি। সুমিতি তোমার যোগ্যই নয়। এমন সময় হঠাৎ ভিড় ঠেলে এগিয়ে আসে সুমি। কিন্তু আজকে সুমি একেবারে আলাদা। তার গায়ে থাকে একটা অদ্ভুত রঙের ম্যাক্সি ড্রেস, চোখে সস্তার একটা সানগ্লাস আর মাথায় দুটো উছিয়ে রাখা ঝুঁটি। পেছন পেছন প্রভাবতী দেবী একটা জ্যাকার্ড প্রিন্ট বাটিকের নাইটি গাউন পরে এবং গলায় বড় স্পিকার ঝুলিয়ে সেখানে এগিয়ে আসে। তাদের এমন অদ্ভুত সাজগোজ দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়। থামাও তোমার এই সোশ্যাল কানেকশন, মডার্ন খুকি। ও মাই গড, সুমিদি, হোয়াট ইজ দিস অ্যাট্রোসিটি? তোমাকে তো জোকার লাগছে। খাঁটি কথা খুকি, তোর মতো ছাগলের চামড়া গায়ে দিয়ে ঘোরার চেয়ে আমার বৌমাকে জোকার লাগাও ভালো। আর তুই কি ভেবেছিস আমার ছেলের মাথা চিবিয়ে খাবি? আমার ছেলেকে বৌমার থেকে কেড়ে নিবি? আন্টি, আপনারা ডেসপারেট হয়ে গেছেন। অনিমেষ দা এখন আমার পছন্দ। ও আপনার ওই ভাঙা ঘরে আর থাকবে না। আই উইল বাই হিম আ আইফোন। আইফোন? ওরে আমার আইফোনের নাতনি রে, আমার বর বিক্রি হতে আসেনি। ও যদি একটু হাবাগোবা হয় তার মানে এই নয় যে তাকে যে কেউ তুলে নিয়ে যাবে। সুমি, তুই এই পোশাকে কেন? আর মা, তুমি নাইটি পরে রাস্তায় কেন ঘুরছো? চুপ কর হতভাগা, তুই তো আইফোনের লোভে নিজের আত্মসম্মান বিক্রি করতে বসেছিস। ও বৌমা, চালাও তোমার মডার্ন ডান্স, দেখিয়ে দাও পাড়াকে আমরাও কম নই। সুমি তখনই রাস্তার মাঝখানে সানগ্লাসটা ঠিক করে এক অদ্ভুত এবং হাস্যকর ভঙ্গিতে নাচতে শুরু করে। দিস ইজ ক্রিঞ্জ, এত ক্রিঞ্জ আমি লাইফে দেখিনি। অনিমেষ দা, তুমি কি এই পাগলদের সঙ্গে থাকবে নাকি আমার সাথে যাবে? আমি তো বুঝতে পারছি না। সুমি, তুমি নাচ থামাও, তোমার জামার সেলাই খুলে যাবে তো। নাচ থামবে না যতক্ষণ এই মডার্ন ছিনাল আমার বরকে ফেরত দিচ্ছে, ততক্ষণ আমি কিছুতেই নাচ থামাবো না। ও মা, পাড়ার লোক দেখে যাও, প্রভাবতীর বৌমা রাস্তায় নেমে তাণ্ডব নাচ নাচছে। আমার মেয়েটা একটু সামাজিক কাজ করতে গেল আর ওরা ওকে এভাবে অপমান করছে।
সামাজিক কাজ? পরের বরকে হাত ধরে টেনে নিয়ে যাওয়া বুঝি সামাজিক কাজ? তোমার মেয়েকে সামলাও পাকরাশি, নয়তো আজকে আমি নোংরা কাদা জল দিয়ে ওর ওই আধা পোশাক ধুয়ে দেব। এই শুনে রিয়া রাগে লাল হয়ে ওঠে আর সে অনিমেষের হাত ধরে টান মারে। অন্যদিকে সুমিও অনিমেষের অপর হাত ধরে টানতে শুরু করে। এমন পরিস্থিতিতে অনিমেষ মাঝখানে পড়ে একদম কাবাব মেয়ে হাড্ডি হয়ে যায়। হাত দুটো কি রাবার নাকি? ছিঁড়ে যাবে তো, ছাড়ো তোমরা। অনিমেষ দা, চলো আমার সাথে, আমি তোমাকে ডেটে নিয়ে যাব। খবরদার, আমার বর কোথাও যাবে না, ও আজ ঘরে গিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে। থামো তোমরা সবাই, অনেক হয়েছে। রিয়া, তুমি আমার হাত ছাড়ো, ছাড়ো বলছি। রিয়া অবাক হয়ে হাত ছেড়ে দেয়। অনিমেষ দা, তুমি আমাকে রিজেক্ট করছো এই পুরানো জামা কাপড় পরা, নাচতে না পারা গরিব বউয়ের জন্য? হ্যাঁ করছি। সুমি হয়তো খুব বেশি পড়াশোনা জানে না, আইফোন কি বোঝেও না, আর ওর জামা কাপড়ে হয়তো কোনো ফ্যাশনও নেই, কিন্তু সারাদিন খাটনি করে আমার জন্য গরম ভাত রাঁধে। আর মা হয়তো ঝগড়া করে, কিন্তু আমার একটু জ্বর হলে সারা রাত আমায় জলপট্টি দেয়। সুমি এবং প্রভাবতী দেবী দুজনেই চমকে অনিমেষের দিকে তাকায়। আর রিয়া, তুমি আমাকে মডার্ন বানাতে চাওনি, তুমি আসলে সুমিকে ছোট করে নিজের অহংকার মেটাতে চেয়েছিলে। তুমি ভেবেছিলে টাকার গরম আর ইংরেজি কথা বলে যে কোনো সাধারণ পরিবারের বরকে নিজের পুতুল বানিয়ে ফেলা যায়। হোয়াটএভার, ইউ পিপল আর সো চিপ। চলো মা, এদের সাথে কথা বলাই বেকার, এদের কোনো ক্লাস নেই। এই বলে রিয়া এবং তার মা দুজনে মুখ ঘুরিয়ে হনহন করে হেঁটে চলে যায়। এদিকে সুমি তার বর এবং শাশুড়ি মাকে নিয়ে বাড়িতে ঢোকে। সুমি সানগ্লাস এবং অদ্ভুত পোশাক আশাক খুলে দিয়ে আবার নিজের সাধারণ শাড়িতে ফিরে আসে। এমন সময় অনিমেষ মুচকি হেসে পকেট থেকে একটা ছোট প্লাস্টিকের প্যাকেট বার করে সুমির হাতে দেয়। এই নাও সুমি, তোমার জন্য একটা সুন্দরী দামি কাচের চুড়ি, আর এই নাও মা, তোমার জন্য এক প্যাকেট ভালো জর্দা পান। ও মা, তুই টাকা কোথায় পেলি রে? অফিসের বসের কাছে ঝুলোঝুলি করে অগ্রিম টাকা নিয়েছিস নাকি? না মা, রিয়া যখন ল্যাপটপ ঠিক করার কথা বলতো না, তখন আমি আসলে ওর বাবার পুরানো আলমারির সমস্ত ফাইল গুছিয়ে দিয়ে 5,000 টাকা আয় করেছিলাম। ভেবেছিলাম সুমিকে একটা উপহার দেব, আর রিয়া ভেবেছিল আমি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি। ও, তার মানে তুমি রিয়ার চক্করে পড়োনি? পাগল নাকি? মডার্ন মেয়ের সাথে কফি খেতে গিয়ে পেট খারাপ করাচ্ছে তোর হাতের পোড়া রুটি খাওয়া অনেক বেশি নিরাপদ। বুঝেছি, তার মানে আমি শুধু শুধু তোমাকে ভুল ভেবেছিলাম। দেখেছেন মা, আপনার গরিব বৌমা মডার্ন নাই হতে পারে, কিন্তু কেউ আপনার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার সোনা বর। আপনারা প্লিজ এবার খান কিছু, অনেকক্ষণ থেকেই তো বসে আছেন। ওই তো আমার বোন এসে গেছে। আয় বোন আয়, এখানে বস। আপনারা খান না, এসব আমার বোন চম্পা নিজের হাতেই রান্না করেছে। নিন নিন। হ্যাঁ হ্যাঁ, আপনি ব্যস্ত হবেন না, খাচ্ছি আমরা। আপনার বোনকে তো বেশ মিষ্টি দেখতে। তাহলে তোমাদের বাবা মা কেউ নেই, তাই তো? হ্যাঁ, বাবা মা অনেক বছর আগেই মারা গেছেন। আমার বোন যখন মাত্র 8 বছরের ছিল, আমি কষ্ট করে কোলে পিঠে করে আমার ছোট্ট বোনটাকে এত বড় করেছি। আজকে আমার বোনের বিয়ের কথা হচ্ছে, আমি অনেক খুশি। আসলে আমি একটু ইমোশনাল হয়ে গেছি, কিছু মনে করবেন না। দাদা, তুই কাঁদিস না প্লিজ, চুপ কর, না হলে কিন্তু আমিও কাঁদবো। বাহ, তোমাদের দুই ভাই বোনের ভালোবাসা দেখে আমার চোখেই জল চলে এলো। আমরা আপনার বোনের মতোই শিক্ষিত, সুন্দরী, সুশীল মেয়ে খুঁজছিলাম। আপনি কোনো চাপ নেবেন না, পরের মাসে বিয়ের ডেট ফাইনাল করুন। সে তো ঠিকই আছে, কিন্তু আপনারা যৌতুক কিছু নেবেন কিনা বললেন না তো। আসলে আমি যা গরিব, আমার বোনকে যৌতুকের কারণে ভালো ঘরে বিয়ে দিতেই পারছি না। বোনকে বিয়ে দিতে পারিনি বলে আজ পর্যন্ত এত বয়স হয়ে গেল, তবু আমি বিয়ে করলাম না। না না দাদা, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। আমি এই যৌতুক প্রথার বিরুদ্ধে থাকি। একটা কানাকড়িও লাগবে না আমাদের। আমরা আপনার বোনকে সোনা গহনা দিয়ে সাজিয়ে একেবারে নিয়ে যাব, এই আমি কথা দিলাম। রোহিত ও তার মা পরের মাসে বিয়ে ফাইনাল করে দিয়ে সেখান থেকে চলে যায়। এই দারুণ অ্যাক্টিং করেছো তুমি। তোমার কান্না দেখে আমার খুব হাসি পাচ্ছিল জানো। বেছে বেছে এইবার কিন্তু তুমি ভালোই মানুষ খুঁজে বের করেছো। এর আগের বারে তো আমাদের 2 লক্ষ টাকা যৌতুক দিতে হয়েছিল বিয়ের জন্য। হ্যাঁ, তাতে কি, 2 লক্ষ টাকা দিয়েছিলাম ঠিকই, তার বদলে যে আমরা 10 লক্ষ টাকা লাভ করেছি, এটাকেই তো ব্যবসা বলে। অল্প টাকা দিয়ে বিয়ে করো, তারপর কয়েকদিন ভালো বউ সেজে সেখান থেকে সুযোগ বুঝে টাকা পয়সা গহনা চুরি করে পালিয়ে যাওয়া। হ্যাঁ, এবার তো আমাদের অনেক বেশি লাভ হবে। রোহিত নামে ওই ছেলেটা অনেক বড় লোক, খুব সাবধান কিন্তু, ওরা যেন আমাদের ধরে না ফেলে। আরে ধরবে কি করে, এই শহরে আমাদের কেউ চেনে না। তাহলে চম্পা,
তিনটে বিয়ে করে নিলে তুমি, হ্যাঁ? দাঁড়াও, এখনো 3টে হয়নি। আপাতত তোমাকে নিয়ে 2টো। হে হে। এখন আমাদের আরো অনেক পরিশ্রম, মানে অনেক নাটক করতে হবে। তাহলে দাদা, আমি চলে গেলে তোর খুব কষ্ট হবে বল? আসলে মনোজ ও চম্পা দুজনের স্বামী স্ত্রী ছিল। তাদের দুজনের কাজ ছিল নাটক করে মানুষকে ঠকানো। মনোজ চম্পার দাদা সেজে চম্পাকে বড়লোক বাড়িতে বিয়ে দিত। বিয়ের পর দুজনে মিলে টাকা পয়সা, সোনা গহনা সমস্ত কিছু চুরি করে নিয়ে অন্য শহরে পালিয়ে যেত। এর আগেও তারা পরেশ নামে একজনকে ঠকিয়েছিল। দেখতে দেখতে চম্পা ও রোহিতের বিয়ের দিন চলে আসে। রোহিত ঠিক যেমন বলেছিল তেমনটাই করেছিল। বিয়েতে চম্পাকে অনেক দামি দামি গহনা দিয়েছিল সে। ভালোই ভালোই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর, দাদা, আমি তোকে ছাড়া যাব না। আমি কোথাও যাব না। তোকে ছাড়া আমি কিভাবে থাকবো দাদা? তোর কে খেয়াল রাখবে দাদা? আমি কোথাও যাব না। কাঁদিস না বোন, রোহিত খুব ভালো ছেলে। ও তোকে আমার চেয়েও বেশি ভালোবাসবে, দেখিস। যা বোন, ভালো থাকিস। রোহিত, আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম। ওকে ভালো রাখার দায়িত্ব আজ থেকে তোমার। আপনি চিন্তা করবেন না দাদা, আজ থেকে চম্পা আমার বউ, ওকে ভালো রাখার দায়িত্ব আমার। রোহিত চম্পাকে নিয়ে তাদের বাড়ি চলে যায়। রোহিতের বিশাল বড় অট্টালিকা দেখে চম্পা মনে মনে খুব খুশি হয়। ঠিক যেমনটা ভেবেছিলাম। এদের বাড়ি দেখেই বোঝা যাচ্ছে এরা কোটিপতি। ভালোভাবে দেখে নিতে হবে এরা টাকা পয়সা গহনাগুলো কোথায় রাখে। বৌমা, কি ভাবছো? এই নাও বৌমা, এটা আমার তরফ থেকে তোমার উপহার। দেখো তো নেকলেসটা পছন্দ কিনা। ওরে বাবা, কি সুন্দর নেকলেস! কত ভারী! এটার দামই তো 3 লক্ষ টাকা হবে মনে হচ্ছে। এত সুন্দর নেকলেস আমি তো জীবনে চোখেও দেখিনি। বিয়ের পর প্রথম দিন এমন উপহার পাবো আমি তো কোনো দিনও ভাবিনি। কি হলো বৌমা, তোমার পছন্দ হয়নি নাকি? না না মা, আমার খুব পছন্দ হয়েছে। আপনি আমার মায়ের সমান। ছোটবেলাতেই আমি আমার মাকে হারিয়েছি। আজকে নতুন করে আপনাকে মা হিসেবে পেলাম। মা হয়ে মেয়েকে চাই গিফট দেবেন, সেটাই আমার কাছে সেরা সেরা। আমার লক্ষ্মী বৌমা, কত ভালো মেয়ে তুমি। তোমার কথা শুনে আমার মনটা জুড়িয়ে গেল। হ্যাঁ, কার পছন্দ দেখতে হবে না? আমি তো প্রথমবার দেখেই বুঝে গিয়েছিলাম যে চম্পা খুবই ভালো মেয়ে। কয়েকদিনের মধ্যেই চম্পা তার শ্বশুরবাড়ির সকলের মন জয় করে নেয়। সময়ের সঙ্গে সঙ্গে রোহিত তাকে অনেক ভালোবেসে ফেলেছিল। আসলে রোহিত চেয়েছিল বাবা মাহারা কষ্টে সৃষ্টে মানুষ হওয়া মেয়েটার জীবন সে আনন্দে ভরিয়ে তুলবে। মৃণালী দেবী তাদের বাড়ির রান্নাঘর থেকে শুরু করে বাড়ির লকারের সমস্ত দায়িত্ব চম্পার উপরে দিয়েছিল। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সুযোগ বুঝে মাঝরাতে চম্পা মনোজকে ফোন করে তাদের বাড়িতে ডাকে। চম্পা বাড়ির সমস্ত টাকা পয়সা, সোনা গহনা চুরি করে একটা বড় ব্যাগের মধ্যে ভরে দেয়। এই নে দাদা, দূর, নাটক করতে করতে ভুলেই গেছি যে তুমি আমার বর। এই নাও মনোজ, শিগগিরই পালাও এখান থেকে। কালকে সকাল 10টায় স্টেশনে আমার জন্য অপেক্ষা করবে, ওকে ডার্লিং। মনোজ আর দেরি না করে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা, আমার দাদার খুব শরীর খারাপ। দাদা ফোন করেছিল, অনেক অসুস্থ, ঠিক করে কথাও বলতে পারছে না। মনোজ, আমি কদিন দাদার কাছে গিয়ে থেকে আসবো। আমার দাদাকে দেখার মতো কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তুমি অবশ্যই যাবে, কিন্তু এভাবে কেঁদো না প্লিজ। এই নাও, এতে 50,000 টাকা আছে। দাদার চিকিৎসার জন্য প্রয়োজন পড়লে খরচ করবে। আর আমি যাব নাকি তোমার সঙ্গে? না না, অত দূরে তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। প্রয়োজন পড়লে আমি তোমাকে ফোন করে ডেকে নেব। আমি এবার আসছি। যাক, বাড়ি থেকে বিদায় নিতে নিতেও 50,000 টাকা পাওয়া গেল। সেই দিনই চম্পা ও মনোজ আর এক মুহূর্ত দেরি না করে ট্রেন ধরে অন্য শহরে পালিয়ে যায়। রোহিত চম্পাকে অনেকবার ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোন সুইচ অফ ছিল। রোহিত অনেক দুশ্চিন্তায় পড়ে চম্পাকে তাদের বাড়িতে খুঁজতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে চম্পা ও মনোজ দুজনে স্বামী স্ত্রী ছিল, আর তারা কয়েক মাসের জন্য বাড়িটি ভাড়া নিয়েছিল। রোহিতের মাথায় কিছুই ঢুকছিল না।
তার মাথা ঠিক করে কাজও করছিল না। তখনই তার মা মৃণালী দেবী তাকে ফোন করে জানায় যে তাদের বাড়ি থেকে টাকা পয়সা গহনা সব চুরি হয়ে গেছে। তার মানে চম্পা আর মনোজ আমাদের ঠকালো? ওরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ ছিল আর আমার সঙ্গে এমনভাবে নাটক করলো? না না, এটা আমি মেনে নিতে পারছি না। আমি অনেক বিশ্বাস করেছিলাম চম্পাকে, আর শেষে কিনা আমার সঙ্গে এসব হলো। রোহিত অনেক ভেঙে পড়েছিল। সে তার মনকে বুঝিয়ে কয়েকদিন পর থানায় গিয়ে মনোজ ও চম্পার নামে রিপোর্ট করে। ওদিকে মনোজ ও চম্পা অন্য শহরে গিয়ে নতুন ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই তারা দুজনে প্রতাপ নামে একটি ছেলেকে তাদের জালে ফাঁসায়। পরেশ ও রোহিতকে যেভাবে বোকা বানিয়েছিল ঠিক সেভাবেই তারা প্রতাপকেও বোকা বানায়। প্রতাপকে বিয়ে করে তাকে নিঃস্ব করার পর চম্পা ও মনোজ আবার অন্য শহরে পালিয়ে যায়। তারা পঞ্চমবারের মতো কৌশিক নামে একটি ছেলেকে তাদের জালে ফাঁসায়। হ্যালো রোহিত, আমার বিয়ে পাকা হয়ে গেছে। খুব ভালো দেখতে মেয়েটাকে। কবে আসছিস তুই? তবে তুই কিন্তু না এলে আমি বিয়েই করব না। আচ্ছা, আমি তোকে তো ফটোটা পাঠিয়েছি, তুই কি দেখেছিস? না রে ভাই, দেখিনি এখনো। দাঁড়া দেখছি। কৌশিকের পাঠানো ফটো দেখে রোহিত হতবাক হয়ে যায়। এটা তো চম্পা। এই, তুই চম্পাকে কোথায় পেলি? চম্পা? কে চম্পা? এর নাম তো মোহিনী। ওর দাদা কুমারের সঙ্গে থাকে। ও, তার মানে নাম পাল্টে ফেলেছে। ভাই শোন আমার কথা ভালো করে, এর আসল নাম হলো চম্পা। এই মেয়েটা আমাকেও বিয়ে করে ঠকিয়েছে। রোহিত তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা কৌশিককে জানায়। কৌশিক সবকিছু জানার পর খুব রেগে যায়, কিন্তু তবুও সে চম্পা ও মনোজকে কিছুই বলে না। কৌশিক শুধুই বিয়ের দিনটির জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। কৌশিক বসে যে বিয়ে করতেও গিয়েছিল এবং সঙ্গে করে সে রোহিতকেও নিয়ে যায়। চম্পা ও মনোজ রোহিতকে দেখে খুব ভয় পেয়ে যায়। তাহলে মনোজ, তোমার বোন চম্পার এটা কত নম্বর বিয়ে? কে 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 আপনি? কি বলছেন এসব? রোহিত খুব রেগে গিয়ে মনোজের গালে একটা চড় মারে। প্রতাপ, প্রতাপ, দেখো না, এই লোকটা আমার দাদাকে মারছে। কে এটা? তুমি কাকে নিয়ে এসেছো বলো তো? একে তাড়িয়ে দাও এখান থেকে। তাড়াবো, নিশ্চয়ই তাড়াবো। তবে রোহিতকে নয়, তোমাকে আর মনোজকে। পুলিশ অফিসার, নিয়ে যান এদের। মানুষকে ঠকানোর স্বাদ সারা জীবনের মতো মিটিয়ে দিন নিয়ে গিয়ে। ছি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে। তোমরা মানুষ নাকি জানোয়ার? ছি মনোজ, নিজের বউকে তুমি টাকার লোভে অন্য বিয়ে দিচ্ছ। ছি, আর তুমি কেমন মেয়ে? অফিসার, নিয়ে যান এদের। আমি চাই এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এদের বিরুদ্ধে আমি কেস লড়বো। নিয়ে যান এদের। রোহিত, আমাকে ক্ষমা করে দাও রোহিত। আমি এসব করতে চাইনি। আমি তোমাকে ভালোবাসি। আমি মনোজকে ছেড়ে তোমার কাছে চলে আসব। মনোজ আমাকে জোর করে এসব করিয়েছে জানো। এই মিথ্যা কথা বলবে না। বড় লোক হওয়ার শখ তোমার ছিল, আমার নয়। শয়তান মেয়ে, টাকার লোভে আমাকেও ধোকা দেওয়ার ধান্দা। এই চুপ কর, নাটক বন্ধ কর এবার। জেলে বসে বসে যত ইচ্ছা নাটক করিস, চল এবার। যেতে যেতে চম্পা ও মনোজ তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু তাদের ভুলগুলো সত্যি ক্ষমাযোগ্য ছিল না। কোর্ট থেকে চম্পা ও মনোজের 14 বছরের জন্য কারাদণ্ডের হুকুম দেওয়া হয়। চম্পা ও মনোজ তাদের কুকর্মের জন্য অনুশোচনা করতে থাকে।